হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু চ্যাম্পস বাংলা। তো ক্লাস 8 এর বাচ্চা লোক, আমরা স্টার্ট করছি আমাদের নেক্সট যে চ্যাপ্টারটা। আমরা চ্যাপ্টার আগের একটা আমরা অলরেডি 5th চ্যাপ্টার আমরা মহামারী যে পার্টটা সেটা কিন্তু কমপ্লিট করে ফেলেছি। তো আজকে আমরা যে পার্টটা করব সেটা কিন্তু তোদের সামনে আছে। চ্যাপ্টার 8 আমরা করতে চলেছি, যে চ্যাপ্টারটার নাম মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন। ঠিক আছে, এবং সেটার যে প্রথম যে টপিকটা আছে ফসল, ফসলের বৈচিত্র্য, ফসলের উৎপাদন, এইটা আমরা করতে চলেছি। তো এইটা যে টপিকটা ফসল, ফসলের উৎপাদন, এটা আমরা 3টে ক্লাসের মাধ্যমে করব এই টপিকটা। দেন আমাদের সেকেন্ড টপিক আসবে, দেন আমাদের থার্ড টপিক, এবং মোটামুটি 9টা ক্লাসের মাধ্যমে আমরা কিন্তু এই চ্যাপ্টার 8টা কমপ্লিট করে ফেলবো। এবং এই দুটো চ্যাপ্টারই কিন্তু জীবন বিজ্ঞান পার্টের তোদের কিন্তু সেকেন্ড সামেটিভে এক্সামে আছে। ঠিক আছে, তো আমরা স্টার্ট করছি। আগের দিন আমরা যা যা পড়েছিলাম এখানে তোরা রিক্যাপ প্রিভিয়াস লেকচার দেখতে পাচ্ছিস। আজকে আমরা যে পার্টগুলো করব, এই ফসল উৎপাদনের যে পার্টটা আমরা করতে চলেছি, সেটার প্রথমেই আছে কৃষি বিজ্ঞান ও তার আলোচ্য বিষয়। তারপর আমরা দেখব ফসলের ধারণা এবং ফসল কত রকমের হতে পারে। অ্যান্ড লাস্টলি আমরা দেখব ফসল উৎপাদন করতে কোন কোন ধাপ আছে, এবং সেই ধাপের প্রথম যে দুটো ধাপ, সেই দুটো ধাপ আজকে আমরা পড়তে চলেছি। বাকি ধাপগুলো আমরা পরের ক্লাসে করব। তো আমরা শুরু করছি আমাদের কৃষি বিজ্ঞান এবং তার আলোচ্য বিষয়। খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। এই যে কৃষক, যে মানে যারা কৃষক হয়ে জীবিকা নির্বাহ করে, তারা না থাকলে কিন্তু আমরা হয়তো আমাদের খাদ্য, আমাদের অস্তিত্ব যেটার ওপর টিকে আছে, আমাদের খাবার, সেইগুলো কিন্তু আমরা ঠিকঠাকভাবে পেতাম না এবং সেটার জন্য সাফার করতাম। তো খুব বড় একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে এই কৃষি, যেটা যে বিজ্ঞানে আলোচনা করা হয় সেটাকেই আমরা বলি কৃষি বিজ্ঞান। তো দেখ, তোদের বইতে যে প্রথমে যে লাইনটা আছে সেটা খুব ইম্পর্টেন্ট কিছু লাইন, সেই কারণে আমি পুরো লাইনটা তুলে এনেছি, যেখানে আমরা এগ্রিকালচার বা কৃষি বিজ্ঞান সম্পর্কে কিছু ধারণা নেব। তো কি বলা হয়েছে? বলা হয়েছে যে আমরা নানা রকম খাবার খাই, বিভিন্ন ধরনের খাবার খাই, তাই না? যার মধ্যে আমরা কিছু কার্বোহাইড্রেট জাতীয় আছে, কিছু ফ্যাট জাতীয় আছে, কিছু প্রোটিন জাতীয় আছে, বিভিন্ন রকম খাবার খাই। তার কোনোটা আমরা কিছু পাই আমরা উদ্ভিদ থেকে, উদ্ভিজ্জ প্রোটিন, উদ্ভিজ্জ শর্করা, ঠিক আছে, বিভিন্ন কন্ডিশন থেকে হতে পারে, এবং তার সাথে আবার কোনোটা পাই আমরা প্রাণীদের থেকে। তো উদ্ভিদ আর প্রাণী, এই দুটো সোর্স থেকে কিন্তু আমরা খাবার মেইনলি পেয়ে থাকি। এইবার বলছে উন্নত মানের উদ্ভিদজাত আর প্রাণীজাত খাবার যথেষ্ট পরিমাণে পেতে গেলে কিছু বিশেষ ব্যবস্থা নেওয়া প্রয়োজন। যদি আমরা সেই উদ্ভিদ এবং প্রাণীর ওপর নির্ভর করে আমরা নিজেদের খাবারের যে ব্যাপারগুলো সেগুলোকে আমরা কনজিউম করার চেষ্টা করি, তাহলে অবশ্যই সেগুলো একটু উন্নত মানের খেতে হবে, তাই না? আমরা তো সব উদ্ভিদ খেতে পারি না। যেমন শাকসবজিও খাই, সেগুলো কিন্তু কিছু সিলেক্টিভ শাকসবজি, এমন না যে সব গাছ লতা পাতা সব নিয়েই আমরা খেয়ে নিচ্ছি, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। ঠিক আছে, তার জন্য আমাদের কি করতে হয়, বিজ্ঞানের একটা শাখার উপর আমাদের নির্ভর করতে হয়, এবং যে শাখায় এই খাদ্য উৎপাদনের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। ঠিক আছে, এই যে শাখায় খাদ্য উৎপাদনের পদ্ধতি কিভাবে হতে পারে, সেটা উদ্ভিজ্জ খাবার হোক বা প্রাণীজ খাবার হোক, কিভাবে সেটা আমরা পেতে পারি, সেই বিজ্ঞানকেই আমরা কিন্তু বলি এগ্রিকালচার বা কৃষি বিজ্ঞান। ঠিক আছে, ইংলিশ টার্মটাও তোদের কাছে পরিচিত আশা করি। ক্লিয়ার? এইবার কি বলছে যে নতুন আর উন্নত ধরনের শস্য বা ফসল উৎপাদনের পদ্ধতির আবিষ্কার, বেশি দুধ আর উন্নত মানের ডিম বা ক্ষেত্র বিশেষে মাংস পাওয়ার জন্য বিভিন্ন পশু পাখি। তাহলে যদি আমরা উন্নত মানের কিছু শস্য বা ফসল পেতে চাই, তাহলে আমাদের উদ্ভিদদের উপর নির্ভর করতে হয়। আর যদি আমরা মাংস, ডিম, দুধ এগুলো খেতে চাই, তাহলে আমাদের প্রাণীদের উপর ডিপেন্ড করতে হয়। ঠিক আছে, যেমন গরু, ছাগল, ভেড়া, বিভিন্ন প্রাণী থেকে আমরা বিভিন্ন সোর্স পাই, মুরগি, এদের পালন করার পদ্ধতি, এই সকল নিয়েই কিন্তু আমাদের কৃষি বিজ্ঞান, যে বিজ্ঞানে আমরা খাদ্য উৎপাদন এবং সেই খাদ্য আহরণ কিভাবে করব সেই ব্যাপারগুলো আলোচনা করা হয়, তার মধ্যে কিন্তু আমরা এই সব জিনিসও পাবো। এইবার আমাদের মোদ্দা ব্যাপার যে এই কৃষি বিজ্ঞানের মধ্যে আমাদের মেইনলি আলোচ্য বিষয়কে আমরা তো এমনি ধারণার মাধ্যমে বুঝতে পারলাম যে আমাদের যে খাবার দাবার সেটা উদ্ভিজ্জ হোক বা প্রাণীজ হোক, সেই সকল জিনিস, প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের এর মধ্যেই আছে, এই এগ্রিকালচার বা কৃষি বিজ্ঞান এই পার্টের মধ্যেই আছে। তো মেইন যে আলোচ্য বিষয় সেটাকে আমরা 4টে ভাগে ভাগ করতে পারি, এবং এই 4টে ভাগ নিয়েই কিন্তু আমাদের এই পুরো চ্যাপ্টারটা। প্রথম যে ভাগ সেটা কি বলছে, যে মাটির ব্যবস্থাপনা
অর্থাৎ মাটিকে একটা ফসল ফলাতে গেলে সেই মাটিকে তো উপযোগী হতে হবে। যে কোনো মাটিতে কিন্তু আমরা যে কোনো ফসল ফলাতে পারি না, স্পেসিফিক কিছু ফসল আমরা স্পেসিফিক মাটিতেই ফলাতে পারবো। ঠিক আছে, তো এই জন্য মাটিকে ফসল ফলানোর এবং সেই মাটি নর্মাল অবস্থাতেই যে হ্যাঁ তার সেখানে কোনো বীজ পুঁতে দিলাম গাছ হয়ে গেল এরকম কোনো মানে নেই। মাটিকে অনেক রকম উপায়ে আগে তৈরি করতে হবে যে হ্যাঁ তাতে আমরা বীজ দিলে যাতে ফসলটা ফলে। ঠিক আছে, তো সেই জন্য সেই ফলানোর উপযোগী করে তুলতে হবে। তো এই যে প্রথম যে স্টেপটা, এইটাকে আমরা বলি, খুব ইম্পর্টেন্ট, ইংলিশ টার্মগুলো মাথায় রাখার চেষ্টা করবি, এটাকে আমরা বলি সয়েল ম্যানেজমেন্ট। কি বলি? সয়েল ম্যানেজমেন্ট। নেক্সট বলছে সেকেন্ড যে স্টেপটা সেটা হচ্ছে ফসলের উৎপাদন। তাহলে প্রথমে আমাদের মাটিকে উপযোগী করে নিতে হবে যে ফসলটা ফলাবো, তারপর আমরা ফসলটাকে উৎপাদিত করব। ঠিক আছে, যেটাকে আমরা বলছি ক্রপ প্রোডাকশন। ঠিক আছে, এরপর আমরা কিছু ফল, শাকসবজি, ফুল সাজানোর, হ্যাঁ এগুলোর আর সাজানোর কাজে লাগে এইরকম কিছু উদ্ভিদের চাষ করব। বোঝা গেছে? কারণ সব উদ্ভিদ কিন্তু আমাদের শুধু ওই খাদ্য এইসব হিসেবেই ইউজ হয় না, কিছু কিছু সেগুলো সাজানো, ঠিক আছে, হ্যাঁ, তো সেইগুলোর ওপরে নির্ভর করে। তো সেই যে ব্যাপারটা সেটাকে আমরা বলি উদ্যানবিদ্যা বা ইংলিশে বলা হয় হর্টিকালচার। তাহলে এইটাকে আমরা কি বলি? উদ্যানবিদ্যা। উদ্যানবিদ্যা বলা হয়, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি হর্টিকালচার। আর লাস্ট যে স্টেপটা, এতক্ষণ উদ্ভিদ করলাম, তাহলে লাস্ট আর একটা যে সোর্স সেটা হচ্ছে পশু বা প্রাণী, তো তাদেরকে পালন করা, তো সেইটাকে বলা হয় পশুপালন বা ইংলিশে বলা হয় অ্যানিম্যাল হাজবেন্ডারি। অ্যানিম্যাল হাজবেন্ডারি, ঠিক আছে, বা হাজবেন্ড্রি ইংলিশে উচ্চারণ হয়, আমরা বাংলায় বলি হাজবেন্ডারি। ঠিক আছে, তো পশুপালন। তাহলে এই যে চারটে স্টেপ, এই চারটে স্টেপ আমরা এই পুরো যে চ্যাপ্টার 8 তার মধ্যে কিন্তু কোনো না কোনোভাবে পড়তে চলেছি পুরোটা। এবার আমরা শুরু করি। তাহলে এই ফসলের উৎপাদনের যে ব্যাপারটা আসবে, সেই ফসল উৎপাদনের আগে আমরা ফসলের আগে ধারণাটা আমাদের পেতে হবে যে আমাদের কত ধরনের ফসল হয়, কি কি রকমের হয়। ঠিক আছে, তো আমাদের ফসল বলতে মেইনলি আগে কি বোঝায় সেটা আমাদের জানা দরকার। তো ফসল বলতে আমাদের কি বোঝায়, যে কোনো বড় মাপে যদি আমি কোনো উদ্ভিদের ফলন করতে চাইছি, উদ্ভিদের চাষ করতে চাইছি বড় মাপে, প্রচুর পরিমাণে, কারণ প্রচুর লোকজনের সেই খাবারের যোগান দিতে হবে, তার জন্য বড় মাপে আমাদের কি করতে হচ্ছে, কোনো উদ্ভিদের চাষ করতে হচ্ছে। সেইটা করার সময় সেই উদ্ভিদের চাহিদার দিকে অবশ্যই বিশেষভাবে নজর রাখা দরকার, যে চাহিদাটা কতটা, সেই অনুযায়ী আমরা সেই মাপে আমরা সেই ফসলের উৎপাদনটা করব। ঠিক আছে, যেমন আমাদের পশ্চিম বাংলায় আমাদের ভাত ছাড়া চলেই না, তো এই জন্য এখানে রাইস প্রোডাকশন ব্যাপারটা কিন্তু প্রচুর হয়। ঠিক আছে, তো সেইটা পুরোটাই চাহিদার উপর নির্ভর করে, যাতে ওই উদ্ভিদের ফলনকে আমরা বাড়াতে পারি। ঠিক আছে, ওই উদ্ভিদের ফলনকে আমরা বৃদ্ধি করতে পারি। এইভাবে অনেকটা জায়গা জুড়ে একই ধরনের উদ্ভিদের চাষ যখন করা হয়, তাহলে কি বলছে, খুব ইম্পর্টেন্ট কথা এখানে ফসলের ডেফিনেশনের ক্ষেত্রে, সেটা হচ্ছে ফসল আমরা তাকেই বলবো, এমন না যে একটা উদ্ভিদ লাগানো আছে সেখানে আবার অন্য আর একটা উদ্ভিদ লাগানো আছে একটা জায়গায়, এই রকম জিনিসকে আমরা ফসল বলি না। ফসল আমরা তাকেই বলি যখন একই জাতীয় উদ্ভিদ আমরা একটা বড় জায়গায় বা নির্দিষ্ট জায়গায় পালন করি। ঠিক আছে, তো সেই অনেকটা জায়গা জুড়ে একই উদ্ভিদের যখন চাষ করা হয়, তখন ওই উদ্ভিদদের একসঙ্গে কি বলা হয়, ক্রপস বা শস্য বা ফসল। বোঝা গেছে? তো এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, অনেকটা জায়গা জুড়ে একই ধরনের উদ্ভিদের চাষ। ঠিক আছে, তাহলে ফসল আমরা কিন্তু সেপারেট বিভিন্ন রকম উদ্ভিদ একটা জায়গা আছে, এই রকম উদ্ভিদকে আমরা ফসল বলবো না, সেগুলোকে স্পেসিফিক ভাবে আমরা উদ্ভিদই বলবো। ফসল বলতে গেলে একই ধরনের উদ্ভিদ হতে হবে এবং একটা নির্দিষ্ট জায়গায় বা বড় জায়গায় সেইগুলোর চাষ করতে হবে। এইবার এই ফসলগুলোর বৈচিত্র্য দেখ কত রকমের হতে পারে। একরকম ফসল হয় সেটাকে আমরা বলি তন্ডুল জাতীয় ফসল। তন্ডুল জাতীয়, তন্ডুল মানে হচ্ছে সেরেলস, ইংলিশে বলা হয় সেরেলস। সিরিয়ালস, ঠিক আছে, যেগুলোকে আমরা ধান, গম, ভুট্টা এই সকল জিনিসকে আমরা বলে থাকি সেরেলস। ঠিক আছে, তন্তু জাতীয়, ফাইবার, ঠিক আছে, তন্তু মানে হচ্ছে ফাইবার, তো ফাইবার জাতীয় যে ফসল সেগুলোর মধ্যে আছে তুলো, ঠিক আছে, আঁশ আছে, পাট, এগুলো। নেক্সট বলছে ডাল জাতীয় ফসল। তো ডাল জাতীয় তোরা জানিসই, হ্যাঁ, ডাল জাতীয় জানিসই, ছোলার ডাল, মোটর ডাল, ঠিক আছে, বিনস, এই সব কিন্তু আমাদের ডাল জাতীয় ফসলের মধ্যে পড়ে।
নেক্সট হচ্ছে তৈল বীজ পাওয়া যায় এমন ফসল, মানে যে বীজ থেকে আমরা তেল বের করতে পারি। তো আমরা জানি সর্ষের তেল হয়, তো সর্ষে, সূর্যমুখী থেকেও কিন্তু তেল বেরোয়, ঠিক আছে। কন্দ জাতীয়, কন্দ মানে হচ্ছে কাণ্ড, কন্দ মানে হচ্ছে কাণ্ড হিসেবে থাকে উদ্ভিদের, কিন্তু সেটাকে আমরা খেতে পারি, ঠিক আছে। যেমন আলু, আলু কিন্তু আসলে একটা কাণ্ড, ঠিক আছে। আদা, এগুলো তোরা ক্লাস 10-এ গিয়ে পড়বি যেগুলো কাণ্ডের মাধ্যমে কিভাবে হয়। দেন চিনি পাওয়া যায়, ঠিক আছে, সুগার পাওয়া যায়, এই রকম ফসল হচ্ছে আখ, তাই না, সবচেয়ে সহজ এক্সাম্পল আখ। এছাড়াও আরো অনেক কিছু হয়, ডট ডট দেওয়া আছে। বাগানে চাষ করা হয় এমন ফসল কি, বাগানে, তার মানে হর্টিকালচার, তো সেইখানে আমরা চা, কফি, রাবার, ঠিক আছে, এই সকল জিনিসের কিন্তু চাষ করতে পারি। ঔষধ পাওয়া যায় বা ঔষধি যে গাছগুলো, ঠিক আছে, যেমন তুলসী, ঠিক আছে, আরো হয় সর্পগন্ধা, ঠিক আছে, তারপর ধর ধুতুরা, এই সকল থেকে কিন্তু আমরা ওষুধ তৈরি করতে পারি। মশলা জাতীয়, ঠিক আছে, মশলা পাওয়া যায়, তো সেগুলো কোথায়, গোলমরিচ, আদা, এগুলো থেকে আমরা মশলা তৈরি করতে পারি। আচ্ছা, এগুলো আমরা বিভিন্ন ফসলের বৈচিত্র্য দেখলাম। এবার এই যে ফসলগুলো দেখলাম এতক্ষণ ধরে, এই যে এত রকমের ফসলের বৈচিত্র্য দেখলাম, এর মধ্যে কিন্তু কোনো রকম ভাবেই আমরা ফল বা সবজি এগুলোকে কিন্তু ইনক্লুড করিনি। তো এই জন্য দেখ এখানে বলা হয়েছে যে কৃষি বিজ্ঞানেরই আরেক শাখা উদ্যানবিদ্যা বা হর্টিকালচার, যেটার কথা বলছিলাম, যার মধ্যেই কিন্তু আমরা ফল, শাকসবজি এই সকল জিনিস কিন্তু পালন করি, বিশেষ করে সবজি। তো দেখ কি কি আছে, তো সবজির মধ্যে কি কি আছে, টমেটো হয়, বাঁধাকপি হয়, ফুলকপি হয়, সব কিছু এগুলো সবজির মধ্যে পড়ে। ফল, কলা, আঙুর, আপেল, তরমুজ, ঠিক আছে, এগুলো সব কিন্তু উদ্যানে পালন করা হয়। নেক্সট হচ্ছে আলংকারিক উদ্ভিদ। আলংকারিক উদ্ভিদ মানে কি, আমাদের ধর আঙিনায় বা আমাদের বাড়ির চারপাশে সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা যে সকল উদ্ভিদগুলো পালন করে থাকি সেগুলোকে আমরা বলবো আলংকারিক উদ্ভিদ, যার এক্সাম্পল হতে পারে ক্যাকটাস জাতীয় উদ্ভিদ, ফণিমনসা, ঠিক আছে, বোগেনভেলিয়া, ফুল হয় খুব সুন্দর। তো এই সকল উদ্ভিদ হচ্ছে আলংকারিক উদ্ভিদ। আর বিভিন্ন ফুল জাতীয় উদ্ভিদ তো আমরা রাখি বাড়ির আশেপাশে, ঠিক আছে, যেগুলো আমাদের বাড়ির যে সৌন্দর্য আরো বেশি বৃদ্ধি করে। তো গোলাপ, জুঁই, ঠিক আছে, চাপা, এই সকল উদ্ভিদ বা এই সকল ফুল জাতীয় উদ্ভিদও কিন্তু আমাদের এই হর্টিকালচার বা উদ্যান বিজ্ঞানের মধ্যে পড়ছে। এইবার আমরা চলে আসি আমাদের এই যে ফসল, এই ফসলকে আমরা কত রকম ভাবে সাজাতে পারি, মানে কত ধরনের হতে পারে, মেইনলি বেসিক্যালি ফসল কত রকমের হয়, ঠিক আছে। তো অনেক সময় এমনও দেখা যায় যে কোনো বিশেষ ঋতুতে খুব ভালো একটা ফসল ফলছে, ঠিক আছে, একটা ফসল কোনো বিশেষ ঋতুতে খুব ভালো ফলছে। ধর কোনো ফসল বা কোনো উদ্ভিদ হয়তো বর্ষাকালে খুব ভালো ফোটে বা বর্ষাকালে খুব ভালো ফলন হয় সেটা, ঠিক আছে। অর্থাৎ ওই বিশেষ ঋতুর তাপমাত্রা, আর্দ্রতা, ঠিক আছে, সেখানের পুরো পরিবেশগত যে কন্ডিশন, সেই কন্ডিশনটা ওই উদ্ভিদের গ্রোথ বা বৃদ্ধি, ঠিক আছে, বা উদ্ভিদের বেঁচে থাকা, ঠিক আছে, সেইটার জন্য কিন্তু খুব উপযোগী। ওই জন্যই বলছে তাপমাত্রা, আর্দ্রতা, বৃষ্টিপাত, হ্যাঁ, এই ফসলের বেড়ে ওঠার জন্য খুব উপযোগী, সেই জন্য সেই ঋতুতে সেই ফসলটা ফলছে। কোন ঋতুতে হয় তার উপর নির্ভর করে, কোন ঋতুতে হয় তার উপর নির্ভর করে ফসলকে দু ভাগে ভাগ করা যায়, দু ভাগে ভাগ করা যেতে পারে ফসলকে। তাহলে আমরা বেসিক্যালি ক ভাগে ভাগ করব, দু ভাগে ভাগ করব। কিসের উপর নির্ভর করে, ঋতুর উপর নির্ভর করে, যে কোন ঋতুতে কিরকম টেম্পারেচার থাকছে, কিরকম হিউমিডিটি থাকছে, কিরকম রেইন হচ্ছে, বৃষ্টি হচ্ছে, সেই সবের উপর নির্ভর করে আমরা ফসলকে মেইনলি দুটো ভাগে ভাগ করে থাকি। তোদের সামনে এই দুটো ভাগ দেখতেই পাচ্ছিস তোরা। কি কি বলেছে, কি কি বলেছে, একটা বলছে খারিফ ফসল, একটা বলছে খারিফ ফসল, আর একটা বলছে রবি ফসল, ঠিক আছে, একটা বলছে খারিফ ফসল আর একটা হচ্ছে রবি ফসল। এইবার কোনটা কোন সময়ে হয়, কোন ঋতুতে হয় দেখ।
সাধারণত বর্ষার শুরুতে বৃষ্টিকাল যখন থেকে শুরু হয়, এই যে এখন দেখতে পাচ্ছিস জুন জুলাই মাসে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, এই ধরনের ফসল কিন্তু চাষ করা হয়। তাহলে এই সময় আমরা কোন রকম ফসলের চাষ করছি বা কৃষকরা কোন রকম ফসলের বেশি চাষ করছে? খারিফ ফসল। ঠিক আছে, যেগুলো বর্ষা ঋতুতে বা জুন জুলাই মাসে যেগুলো চাষ হয়। আর সাধারণত বর্ষার শেষে, ঠিক আছে, বর্ষা শেষ হলে সেপ্টেম্বর অক্টোবর মাসে এই ফসলটা তোলা হয়। আমাদের যখন পুজোর সময়, ঠিক আছে, সেপ্টেম্বর অক্টোবর এই রকম মাস, এই সময় এই ফসলটা পরিপক্ক হয়, পুরো পালনের ফলে পুরো ম্যাচিওর হয়ে যায় এবং তারপর সেই ফসলকে কিন্তু তোলা হয়। ঠিক আছে, খারিফ ফসলের ফলন নির্ভর করে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর ওপর। খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যেটা দিয়ে আমরা ডিফারেন্স লিখতে পারি খারিফ আর রবির মধ্যে। তাহলে কি বলছে? প্রথমত আমরা খারিফ ফসল সম্পর্কে জানলাম যে এই ফসল বৃষ্টিপাত যে সময় হয় বর্ষাকাল, বিশেষ করে জুন জুলাই মাসে, এই সময় থেকে এই ফসলের চাষ শুরু করা হয় এবং সেপ্টেম্বর অক্টোবর মাসে কিন্তু এই ফসল তুলে ফেলা হয়। এবং যেহেতু বৃষ্টিকালের যে ব্যাপার, তো সেইটা আমাদের মৌসুমী বায়ুর উপর নির্ভর করে, যেটা দক্ষিণ পশ্চিম দিক থেকে আসে, তোরা জিওগ্রাফিতে পড়ে থাকবি। ঠিক আছে, তো সেই জন্য এটা খারিফ ফসল। এবং এর এক্সাম্পল গুলো কি কি? ধান, ভুট্টা, তুলো, চিনেবাদাম, সয়াবিন, এইগুলো সব হচ্ছে খারিফ ফসলের এক্সাম্পল। তোরা ছবিতেও দেখতে পাচ্ছিস। ঠিক আছে, বোঝা গেছে? নেক্সট হচ্ছে রবি ফসল। রবি ফসল বলছে সাধারণত শীতের শুরুতে, মানে যখন মেইনলি আমাদের অক্টোবর মাস নভেম্বর মাস ক্রস করে এই রকম সময়, ঠিক আছে, যে অক্টোবর নভেম্বর এই রকম সময় শীতের শুরুতে এই রবি ফসলের চাষ শুরু হয়, এই ধরনের ফসলের চাষ শুরু হয়। আর কোন মাসে তোলা হয়? মার্চ এপ্রিল মাসে। ঠিক আছে, মার্চ এপ্রিল মাসে এই ফসলটা তুলে ফেলা হয়। আর রবি ফসল বর্ষার ওপর নির্ভরশীল নয়, বর্ষার ওপর এরা নির্ভর করে না। বৃষ্টিপাত কেমন হচ্ছে, কতটা হচ্ছে, তার উপর এর কোনো কিছু যায় আসে না। এটা শীতকালে শুরু হয়, হ্যাঁ, এবং শীতের শেষের দিকে বা বিশেষ করে মার্চ এপ্রিল মাসের দিকে যখন গরম পড়া শুরু হয়, সেই সময় কিন্তু এই ফসলগুলো তুলে ফেলা হয়। তো এখানে কোনো রকম ভাবেই না মৌসুমি বায়ুর উপর নির্ভর করতে হচ্ছে, ঠিক আছে, না বর্ষাকাল যে সময় হয় বৃষ্টির ওপর নির্ভর করতে হচ্ছে, না, এগুলো কিচ্ছু করতে হচ্ছে না। এক্সাম্পল অফ রবি ফসল: গম, বার্লি, ছোলা, মটর, সর্ষে, এই সকল উদ্ভিদ বা এই সকল ফসল আমাদের রবি ফসলের মধ্যে পড়ছে, যেগুলো কোনো প্রকার বর্ষাকালের ওপর নির্ভর বা বর্ষা ঋতুর ওপর নির্ভর করছে না, যেগুলো কি হচ্ছে আমাদের শীতের শুরুতে কিন্তু ফসল ফলানো শুরু হচ্ছে। এইবার আমরা চলে আসি আমাদের ফসল উৎপাদনের ধাপগুলোতে। মেইনলি 8টা ধাপে আমরা ফসল ফলাতে পারি, যে কোনো ফসল 8টা ধাপ লাগে। ঠিক আছে, সেই 8টা ধাপ কি কি? প্রথমের যে ধাপটা তোরা দেখতে পাচ্ছিস সেটা হচ্ছে চাষের জমির মাটি তৈরি করা। খুব ইম্পর্টেন্ট একটা ধাপ। আমি ডেফিনেশন বা যখন ফসলের ধারণা পড়াচ্ছিলাম সেই সময়েও বলেছি যে ফসল কোথাও তৈরি করতে গেলে সেই জায়গার মাটি কেমন, সেই মাটিকে ঠিকঠাকভাবে তৈরি করে উপযোগী করতে হবে যাতে ফসল খুব জলদি গ্রো করে। ঠিক আছে, সেই মাটিতে নিউট্রিয়েন্টস বা পরিপোষক ঠিকঠাক আছে কিনা, যা যা উদ্ভিদের বৃদ্ধির জন্য খুব কাজে লাগবে, ঠিক আছে, সেই সব জিনিসপত্র কিন্তু আমাদের আগে দেখতে হয়। সেকেন্ড পয়েন্ট, আমরা চাষের জমি তৈরির পর কি করব? বীজ বুনবো, তাই না? বীজ বোনা বা বীজ বপন করা। এরপর কি হবে? এরপর হবে সার প্রয়োগ করা। এরপর আমাদের সার প্রয়োগ করতে হবে। ঠিক আছে, নেক্সট আমাদের জল, খুব ইম্পর্টেন্ট একটা পার্ট আমাদের ফসল চাষের জন্য। উপযুক্ত যত পরিমাণ জল লাগে সেই জলের কিন্তু ব্যবস্থা করতে হবে, যেটাকে আমরা বলছি জলসেচ। নেক্সট হচ্ছে আমাদের যে উদ্ভিদটাকে টার্গেট ফসল ফলানোর বা গ্রো এর জন্য, সেইটা ছাড়াও আমরা দেখব সেই উদ্ভিদের চারপাশে কিছু আগাছা জন্মে যায়। তো সেই আগাছাগুলো কি করে? সেই উদ্ভিদের বৃদ্ধি বা গ্রোথকে আটকায়, ঠিকঠাকভাবে গ্রোথ হতে দেয় না, ক্ষতি করে অনেক। ঠিক আছে, তো সেই আগাছাগুলোকে দমন করলে আমাদের ওই বৃদ্ধি উদ্ভিদের অটোমেটিক্যালি ঠিকঠাকভাবে হবে। এর পরের পয়েন্ট হচ্ছে যদি ক্ষতিকারক কোনো কীটপতঙ্গ ওই ফসলকে বাঁচতে দিচ্ছে না, মেরে ফেলছে, তখন ওই ক্ষতিকারক কীটপতঙ্গকে মেরে ফেলতে হবে।
তার জন্য কীটনাশক ইউজ করতে হবে, ঠিক আছে, বা আমাদের পতঙ্গনাশক বিভিন্ন জিনিস ইউজ করতে হবে যাতে ফসলকে বাঁচানো যায়। এরপর ফসল যখন একদম প্রপারলি ঠিকঠাকভাবে তৈরি হয়ে যাবে তখন ফসল আমাদের একটা টাইম পর তুলে ফেলতে হবে এবং সেই ফসলকে একটা জায়গায় রাখতে হবে, সঞ্চয় করে রাখতে হবে, তারপর যাবতীয় যা বাজারজাত করা সেই সব ব্যাপার পরে। তো এই 8টা মেইন স্টেপের মাধ্যমে আমরা কিন্তু কি করছি, আমরা ফসল উৎপাদন কমপ্লিট করতে পারছি। তো তার মধ্যে আজকে আমরা পড়ব প্রথম দুটো, চাষের জমির মাটি কিভাবে তৈরি করতে হয় আর বীজ বপন কিভাবে করতে হয়, ঠিক আছে। এই দুটো পার্ট আমরা আজকে পড়ব। নেক্সট দিন আমরা সার প্রয়োগ, জলসেচ আর আগাছা দমন পড়ব, আর তারপরের দিন আমরা এই বাকি 3টে পড়ব। তাহলে আমাদের এই পার্টটা, প্রথম যে টপিক আমরা এই চ্যাপ্টারে শুরু করেছি সেটা কমপ্লিট হবে। তো প্রথম যে পার্ট দেখতে পাচ্ছি যে চাষের জমির মাটি কিভাবে তৈরি করা যায়, সেই ক্ষেত্রে আমাদের কি কি করতে হবে আমরা ভালো করে দেখে নিই। বিভিন্ন ধরনের উদ্ভিদের বেড়ে ওঠার জন্য প্রয়োজন বিভিন্ন ধরনের মাটি। তো আমি বললাম যে একই মাটিতে কিন্তু বিভিন্ন ফসল একসাথে ফলায় না, বা উপযুক্ত মাটি লাগে এক একটা নির্দিষ্ট উদ্ভিদ বা নির্দিষ্ট ফসল নির্দিষ্ট মাটিতে ভালো গ্রো করে, ভালো বৃদ্ধি হয়, ঠিক আছে। তো তার জন্য নির্দিষ্ট মাটির দরকার, এই জন্য বিভিন্ন ফসলের জন্য বিভিন্ন মাটি লাগে। তাই কোনো ফসলের চাষ শুরু করার আগে মাটিকে কি করতে হবে, সেই ফসল চাষের উপযোগী করে তুলতে হবে, ঠিক আছে। চাষের জমির মাটিকে তাই ওপর নিচ, খুব ইম্পর্টেন্ট, চাষের জমির মাটিকে তাই ওপর নিচ, যেটাকে আমরা বলি ভূমিকর্ষণ পদ্ধতি, এই পদ্ধতিটাকে আমরা কি বলি, ভূমিকর্ষণ পদ্ধতি। ওপর নিচ মানে কি, আমরা নর্মাল ভাবে একটা মাটি দেখতে পাচ্ছি, সেই মাটিতে আমি একটা ফসল গ্রো করব বা ফসল চাষ করব, তখন কি করা হয়, ওই মাটিটাকে কুপাতে হয়, কুপিয়ে ওপরের যে পার্ট সেগুলো নিচের দিকে গেল, নিচের পার্ট উপরে আনলাম, এরকম মিক্স করা হয়, যাতে কি হয় আমাদের অনেক লাভ হয়। কি কি লাভ হয়, এর ফলে প্রথমত উদ্ভিদের যে মূল বা ফসলের যে মূল রুট পার্টটা আছে সেটা সহজেই মাটির গভীরে যেতে পারে, খুব সহজে মাটির গভীরে যেতে পারে। যত গভীরে যাবে তত আমাদের বেশি নিউট্রিয়েন্টস, জল, খনিজ লবণ এইসব পাবে, যেগুলো আমাদের উদ্ভিদের বৃদ্ধিতে আরো বেশি করে সাহায্য করবে, ঠিক আছে। এইবার এই ভূমিকর্ষণ করার গুরুত্ব কি, এই ভূমিকর্ষণ কেন করছি আমরা, মাটিকে ওপর নিচ কেন করছি? নর্মাল ভাবে মাটি একটু তুলে ফসল বা বীজ সেটা লাগিয়ে দিলেই তো হয়ে যেত, না, এরকম না। প্রথমত আমরা একটা দুটো জিনিস আমরা অলরেডি জেনেছি, এবং ভূমিকর্ষণের স্পেসিফিক আরো কি কি গুরুত্ব আছে সেইটা আমরা এই জিনিসটা পড়লেই ভালো করে বুঝতে পারবো। এবং তার সাথে সাথে ভূমিকর্ষণ কিভাবে হয়, এটা খুব আধুনিক উপায়, সেটার মাধ্যমে কিভাবে হয়, তাছাড়াও আরো নর্মাল কিছু প্রাকৃতিক উপায় আছে, প্রাকৃতিক উপায় না মানে সাধারণ কিছু উপায় আছে যেগুলো আমরা অলরেডি অনেক মানে যবে থেকে আমরা কৃষিকাজ করি সেই সময় থেকে আমরা করে আসছি, সেই রকম উপায়ও আছে। আর এই প্রাণীটা খুব ইম্পর্টেন্ট একটা প্রাণী, যেটার কথা আমি বলবো। তো সেগুলো আমরা ভূমিকর্ষণের গুরুত্বের মধ্যেই পেয়ে যাব। তো কি বলছে, মাটিতে থাকে বিভিন্ন খনিজ পদার্থ, জল থাকে, বায়ু থাকে, পচা গলা জৈব বস্তু থাকে, ঠিক আছে। কোনো উদ্ভিদ বা প্রাণী পচে গেছে, মাটিতে মিশে গেছে, সেই সকল জিনিস থাকে। আর থাকে বিভিন্ন জীব। এই বিভিন্ন জীব হচ্ছে খুব ছোট ছোট জীব, যেগুলো মাইক্রোস্কোপিক কিছু জীব হতে পারে, অণুজীব, ঠিক আছে, বা এমন কিছু জীব যেমন এইটা কেঁচো, ঠিক আছে, যেগুলো কিনা হেল্প করে। কিভাবে হেল্প করে দেখছি আমরা। মাটি আলগা যদি করি, এই যে ওপর নিচের যে ব্যাপারটা ভূমিকর্ষণ ব্যাপারটা বলা হয়েছে, সেইটা যদি করি তাহলে কি হবে, মাটিতে বায়ু চলাচল ঠিকঠাক ভাবে হবে, মাটিতে ঠিকঠাক ভাবে বায়ু চলাচল হবে, এবং বায়ুটা খুব দরকার মাটিতে। এটা হলে কি হবে, তা কেঁচো আর মাটিতে বাস করা জীবাণুদের, ঠিক আছে, এই জীবাণু মানে সেই ক্ষতিকর জীবাণু না, এখানে উদ্ভিদের গ্রোথে হেল্প করবে সেই সকল জীবাণু, সব জীবাণু ক্ষতিকর হয় না, বেড়ে ওঠার পক্ষে সহায়ক হবে, খুব সাহায্য করবে, ঠিক আছে। যত বেশি বায়ু চলাচল, মাটিতে বেশি পরিমাণ বায়ু থাকবে, ঠিক আছে, অক্সিজেন পাবে, তত কিন্তু এই সকল প্রাণীদের মতো প্রাণীরা আমাদের ঠিকঠাকভাবে সেখানে বাঁচতে পারবে, এবং তারা বাঁচলে কিন্তু আমাদের উদ্ভিদের গ্রোথটাও ঠিকঠাকভাবে হবে। এবার এই সকল জীবেরা কি করছে দেখ, মাটিকে শুধু আরো আলগা
করতে সাহায্য করে তাই নয়, শুধুমাত্র যে মাটিকে আলগা করবে, যে হ্যাঁ কেঁচো এক পুরো মাটি খুঁড়ে 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 সুড়ঙ্গ বানাচ্ছে, তার জন্য মাটি আলগা হচ্ছে, যার ফলে আরো অক্সিজেন অ্যাভেলেবিলিটি বাড়ছে, গাছের মূল বা ফসলের মূল খুব সহজে নিচে ঢুকতে পারছে, শুধু এইটুকুই সাহায্য করে না, তাছাড়াও কি করে, এরা মাটির জৈব অংশ, যেটাকে আমরা কি বলি হিউমাস, যেটাকে আমরা কি বলি হিউমাস, এটা প্রাকৃতিক সারের মতো কাজ করে। আমরা তো সার কেমিক্যাল ওয়েতেও তৈরি করি ল্যাবে, কিন্তু সেটা ছাড়াও আমাদের প্রাকৃতিক উপায়ে যে সার, সেটা হচ্ছে হিউমাস, যেটা মাটির জৈব অংশ, সেইটাকে বাড়াতেও সাহায্য করে, যেটা কিনা ডিরেক্টলি আমাদের ফসলের বৃদ্ধিতে খুব সাহায্য করবে। ফসলের পরিপোষক যেগুলো দরকার আমাদের, যেমন বাঁচার জন্য খাবার, জল, সেগুলো সবকিছু দরকার, সেই জিনিসগুলো প্রোভাইড করে এই হিউমাস, এবং সেটা বাড়াতেও কিন্তু সাহায্য করে আমাদের এই সকল জীব, কেঁচোদের মতো। ঠিক আছে, তাহলে বাড়াতে সাহায্য করে। এই জন্য এই সকল জীবগুলোকে আমরা কি বলে থাকি, কৃষকের বন্ধু, ফার্মার্স ফ্রেন্ড বলে থাকি। ঠিক আছে, কারণ কৃষক চাইবে যে হ্যাঁ উদ্ভিদের গ্রোথ আরো ভালো হোক, ফসল ঠিকঠাক ভাবে ফলুক, সেগুলোতে ওরা তো নিজেরা নিজেদের কাজ করছেই, তা বাদেও এরা আরো এইসব জিনিসে আরো সাহায্য করে দিচ্ছে কৃষককে, তাই কৃষকের বন্ধু হলো। কারণ আমি যেটা করতে চাইছি, আমাকে যদি সেই কাজে কেউ সাহায্য করে, তাহলে অবশ্যই সে আমার বন্ধু, তাই না? তো কৃষকের বন্ধুর মতোই কিন্তু এরা কাজ করে। মাটিতে বাস করা কিছু জীবাণু মৃত উদ্ভিদ বা প্রাণী দেহকে পচিয়ে ওইসব জীবের দেহের নানান যৌগ আর মৌলগুলিকে মাটিতে মিশিয়ে দেয়। তাহলে পচা গলা যে সকল উদ্ভিদগুলো আছে, যেগুলো মাটিতে পচে যাচ্ছে, সেগুলোকে আরো সুন্দর করে পচিয়ে আমাদের মাটিতে, মাটির যে উপাদান যেগুলো খুব পুষ্টি দেবে উদ্ভিদকে, সেইগুলো কিন্তু প্রোভাইড করতে, সেইগুলো দিতে কিন্তু উদ্ভিদকে সাহায্য করে। এগুলোই উদ্ভিদের পুষ্টি উপাদান, যেগুলোকেই আমরা বলছি নিউট্রিয়েন্টস। ঠিক আছে, যা উদ্ভিদের মাটি থেকে গ্রহণ করে, উদ্ভিদেরা মাটি থেকে গ্রহণ করে। তাহলে কত রকম ভাবে এই কেঁচো বা এই সকল অণুজীব আমাদের সাহায্য করছে, এবং যেটা কিনা ভূমিকর্ষণ বা এই যে মাটি আলগা করার যে ব্যাপারটা, উপর নিচ করার যে ব্যাপারটা, সেটার একটা গুরুত্ব বা ইম্পর্টেন্স বা তাৎপর্য বলতে পারি। তাহলে এই পার্টটা দেখলাম। এইবার আমরা দেখি, আমরা এই যে মাটি আলগা করব বা এই যে মাটির যে চাষের আগে যে মাটিকে উপযোগী করে তুলব, সেইটার জন্য আমরা কি কি যন্ত্রপাতি ইউজ করি। ঠিক আছে, এই ভূমিকর্ষণ করতে গেলে আমরা কি কি যন্ত্রপাতির সাহায্য নিই। তো প্রথম যে যন্ত্রের নাম আছে সেটা তোরা দেখতে পাচ্ছিস, লাঙল, বা ইংলিশে বলা হয় প্লাও। কি হয়, জমি চষা, মাটিতে সার মেশানো বা মাটি থেকে আগাছা তুলে ফেলার মতো নানান কাজে লাঙল কিন্তু আমাদের ব্যবহার করা আমরা করি। লাঙলটা দেখতে কি রকম, এই যে ছবিটা দেখা যাচ্ছে এখানে কিছুটা বোঝা যাবে। এই লাঙলটা আমরা নর্মাল ভাবেও চালাতে পারি, বাট গরুর সাথে এরকম ভাবে এইরকম একটা স্ট্রাকচার, ঠিক আছে, যেটা গরুর সাথে এরকম ভাবে বেঁধে নেওয়া হয়েছে, এরকম একটা অবলম্বন দিয়ে। তো এইটা কি করছে, মাটিকে আলগা করতে সাহায্য করছে। আর কি কি করছে, আর কি কি করছে, সার মেশাতে সাহায্য করছে, হ্যাঁ, মাটি থেকে আগাছা তুলতেও সাহায্য করে, জমি চষা, এটা হচ্ছে মেইন পার্ট, এটা করতেও সাহায্য করছে। বর্তমানে দেশি কাঠের তৈরি, আগে কি ছিল, দেশি পুরো এটা কাঠের তৈরি ছিল এই স্ট্রাকচারটা, লাঙল। ঠিক আছে, বাট এটা এখন, কারণ কাঠের তৈরি হলে আমরা বেশি দিন ইউজ করতে পারি না, ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। ঠিক আছে, কিন্তু তার জায়গায় যদি লোহারটা নিই, তাহলে আরো বেশি ভালো করে ইউজ করা যায়। তো আধুনিকভাবে কিন্তু আমরা সেটাকে কাঠের জায়গায় এখন লোহা ইউজ করছি, লোহার লাঙল। ঠিক আছে, এরপর আমাদের সেকেন্ড যে যন্ত্রটা, এটাকে আমরা বলি নিড়ানি বা হো। ঠিক আছে, নিড়ানিটা আমাদের কোদালের মতো, যেটাকে আমরা মানে চলিত ভাষায় বলি কোদাল। জানি না তোরা এক একটা জায়গার পাবলিক একে কি কি বলিস, যেটাকে আমরা বলি কোদাল। ঠিক আছে, তো এই নিড়ানির সাহায্যে কি করা হয়, চাষের জমি থেকে আগাছা তুলে ফেলা হয়, আর মাটি আলগা করার কাজও কিন্তু এটা দিয়ে করা হয়। এরকম ভাবে মাটি আরামসে মাটি আলগা করতে পারবো। এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছিস খুব সুন্দর, এরকম স্ট্রাকচার, এরকম, এর সাথে একটা হাতল থাকে, সেই হাতল দিয়ে কিন্তু
এই কাজগুলো করা হয়, আগাছা তুলে ফেলতে, মাটি আলগা করতে, এইসব কাজে সাহায্য করে। এরপর কর্ষক বা কাল্টিভেটর, ঠিক আছে, ভূমি কর্ষক, এই যে কর্ষণ ওই কথাটা থেকে এসছে কাল্টিভেটর, এবং এর সাথে ট্র্যাক্টর ইউজ করা হয় আর লেভেলার ইউজ করা হয়। ঠিক আছে, কিভাবে হয় দেখ, বর্তমানে বড় বড় চাষের জমি কর্ষণ করতে এই যে ট্রাক্টরের, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, এটাকে আমি ব্র্যাকেটের মধ্যে দিচ্ছি, বক্সের মধ্যে রাখছি। তো এই কর্ষণ করতে ট্রাক্টরের সাহায্য নেওয়া হয়। ট্রাক্টরের পেছনে লাগানো এই কর্ষক, ট্রাক্টরের পেছনে লাগানো এই যে এইরকম ভাবে কর্ষক, এইরকম স্ট্রাকচার, ঠিক আছে, এই ট্রাক্টরের পেছনে লাগানো থাকে, ঠিক আছে, সেইটা দিয়ে কি করা হয়, কর্ষকের সাহায্য খুব অল্প সময়ে কিন্তু অনেকটা জমি চষে ফেলতে সাহায্য করে। এরপর একটা কাঠ বা লোহার তৈরি যন্ত্রের, যেটাকে আমরা কি বলছি, লেভেলার, লেভেলার দিয়ে কি করা হয়, লেভেল করা হয়, মাটিটাকে সমান করে দেওয়া হয়। ঠিক আছে, তো লেভেলার দিয়ে কি করা হয়, উঁচু নিচু যে সকল জমি আছে সেটাকে সমান করে দেওয়া হয় সুন্দর করে। কেন সমান করা হয়, কেন আমরা শুধুমাত্র ট্র্যাক্টর বা কর্ষক দিয়ে শুধুমাত্র মাটি চষে ওই ওপর নিচে মাটি ওই ব্যাপারটা করে রেখে দিই না, কেন লেভেল করতে হয়, কারণ যখন জল দেওয়া হবে তখন কিন্তু এই যে মাটিটা এবড়ো খেবড়ো হয়ে থাকলো, তখন কিন্তু এই জলের সাথে সাথে ধুয়ে মাটি অনেক নষ্ট হয়ে যেতে পারে, মাটির অপচয় হতে পারে। তো সেইটা যাতে কম হয়, মাটির ক্ষয় যাতে কম হয়, অপচয় যাতে কম হয়, সেই কারণে কিন্তু আমরা লেভেলার ইউজ করি। তো এর ফলে কি হয়, জল আর বায়ুর প্রভাবে যে মাটির ক্ষয় হওয়ার সম্ভাবনা থাকে সেটা কিন্তু কমে যায়। ঠিক আছে, তো এখন আধুনিক দিনে কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে এইগুলোর ইউজ করি, যাতে খুব কম সময়ের মধ্যে আমরা অনেকটা পরিমাণ জমি সেটা চষে ফেলতে পারি, কারণ এইগুলোর দ্বারা করতে অনেকটা সময় লাগে আর পরিশ্রম অনেক বেশি। ঠিক আছে, তো এইটার পরিশ্রম রিলেটিভলি অনেকটা কম। কি বলছে, অনেক সময় জমি চষার আগে মাটিতে জৈব সার মেশানো হয়। তো অনেক সময় কি করা হয়, যেহেতু আমরা ওপর নিচে জমির ওই ব্যাপারটা করবই, ঠিক আছে, তো সেইখানে আমরা কি করি, ওই মাটিকে আলগা করার আগেই আমরা আগে সারগুলো ফেলে দিই। ঠিক আছে, তো সেই সারটা আমাদের কি ধরনের, জৈব সার হবে। এই সারের ব্যাপারটা তো আমরা আসবো পরের দিনের ক্লাসে, আমরা এটা নিয়ে আলোচনা করব। তো সার, জৈব সার, অজৈব সার দু রকমই হতে পারে। জৈব সার যেটা আমাদের বায়োলজিক্যালি মানে আমাদের জৈব অংশ থেকেই তৈরি করা হচ্ছে, ঠিক আছে, সেটা কিভাবে তৈরি হয় আমরা পরের দিন ক্লাসে দেখবো। তো সেই জৈব সার, ঠিক আছে, জৈব সার আমাদের কি করা হয়, ওই মাটি যখন আমরা ওপর নিচে করবই বা মাটিকে ভূমিকর্ষণের মাধ্যমে ওপর নিচে করব, লেভেলার দিয়ে লেভেল করবই, তো কেন না আমরা সারটাকে সেই আগে ভাগেই দিয়ে দিই এবং তারপর আমরা মাটিটাকে চষি, তাহলে কি হবে, মিক্স হয়ে যাবে, সারটা মিক্স হয়ে যাবে, ফলে আমাদের মাটিটা একদম পরিপুষ্ট থাকবে, ফসল দিলেই মানে প্রচুর মানে স্পিডে কিন্তু গ্রো করবে। তো এই কারণে আমরা কি করি, জমি চাষ করার আগেই জৈব সার অনেক সময় মিশিয়ে দিই মাটিতে। এর ফলে কি হয়, মাটির সঙ্গে সঙ্গে সারও কিন্তু ভালোভাবে মিশে যেতে পারে, ফলে খুব সহজ হয় এবং কম খাটনি। কারণ একবার যদি আমরা এইটা করে ফেলি ভূমিকর্ষণ, তারপর আবার সার দিয়ে সেটাকে মেশানোর জন্য আবার আমরা ওই ভূমিকর্ষণ পদ্ধতি অ্যাপ্লাই করে ওপর নিচ করে মেশালাম, আবার লেভেলার দিয়ে দেবো, তো দুবার খাটনি হবে। তো সেইটার জায়গায় আমাদের কি করা হয়, আগে সার ফেলে দেওয়া হয় মাটিতে, তারপর আমরা সেটাকে ভূমিকর্ষণ করছি। তো সেইটার মাধ্যমে আমাদের খুব একটা স্টেপের মাধ্যমে পুরো ব্যাপারটা হয়ে যায়। তো এই হচ্ছে আমাদের ভূমিকর্ষণের জন্য কি কি প্রয়োজনীয় যন্ত্রপাতি দরকার। তাহলে আমাদের প্রথম যে স্টেপ, একটা ফসল ফলাতে আমাদের প্রথম যে স্টেপ, সেটা হচ্ছে মাটিকে ঠিকঠাকভাবে উপযোগী করে তোলা। সেই স্টেপটা আমরা কমপ্লিট করে ফেলেছি। এইবার আমাদের কি হবে, মাটি তৈরি আছে, এবার তুমি শুধু বীজ বুনে দাও। ঠিক আছে, তো কি বলছে, বীজ বপনের আগে দেখে নেওয়া দরকার যে বীজগুলো ভালো গুণের অধিকারী কিনা। আমরা বীজ বুনবো, কিন্তু দেখা যাচ্ছে বেশিরভাগ বীজই বাজে বীজ, মানে সুস্থ বীজ না, ভেতরে ফাঁপা, ভেতরে ফুটো, এইরকম বীজ। এগুলো কিন্তু দিলে আমাদের পরিশ্রমটাই নষ্ট হবে, ফসল ঠিকঠাক ফলবে না। ঠিক আছে, তো এই কারণে আমাদের প্রথমে দেখতে হবে বীজগুলো ভালো বীজ কিনা, ভালো গুণের অধিকারী কিনা, বীজগুলো সুস্থ কিনা, ঠিক আছে, খরা অতিবৃষ্টি সহনক্ষম কিনা, ঠিক আছে, খরা বা অতিবৃষ্টি সহনক্ষম কিনা, মানে যে কোনো রকম কন্ডিশনে ফসলের যে বীজটা সেটা ঠিকঠাকভাবে বৃদ্ধি পেতে পারে কিনা, নাকি খরা এলে সেটা মরে যেতে পারে, বা খুব বেশি বৃষ্টিপাত হলে, ঝড় বৃষ্টি হলে সেটা তার বৃদ্ধি আটকে দিতে পারে। এই রকম পুরো ব্যাপারগুলো আমাদের আগে জানতে হবে, তারপর সেই বীজগুলোকে কিন্তু, এবং সংক্রমণ মুক্ত হতে হবে।
কোনো রোগ দ্বারা সংক্রমিত যদি সহজেই হয়ে যায় তাহলে তো আমার সেই বীজটা কোনো কাজে লাগবে না। তো সেইগুলো জিনিস ভালো করে দেখে তারপর কিন্তু আমরা এই বীজগুলো পুঁতবো। বেশি ফলন দেবে এমন বীজই কিন্তু চাষিরা জেনারেলি পছন্দ করেন। তো তার জন্য আগে ভাগে বীজগুলোকে, যেমন আমরা মাটিতে চাষ করার আগে মাটিটাকে ভালো করে উপযোগী করে নিয়েছিলাম, সেম ভাবে আমরা বীজ বোনার আগে, বীজ বপন করার আগে আমরা দেখব বীজগুলো ঠিকঠাক আছে কিনা, বীজগুলো সুস্থ আছে কিনা, বীজের মধ্যে সেই ক্ষমতাগুলো আছে কিনা যেটা কিনা বিভিন্ন রকম কন্ডিশনে ফসলের মৃত্যুর কারণ না হবে, ফসলটা ঠিকঠাক থাকবে, সেই ব্যাপারগুলো আছে কিনা। তো সেই সুস্থ বীজ কিভাবে চিনবি, সুস্থ বীজ আর খারাপ বীজকে আলাদা কিভাবে করবি, তো সেইটা একটা খুব সিম্পল ওয়েতে আমরা করতে পারি। ঠিক আছে, আমরা যে সকল বীজ দেবো, এখানে তো ছোট একটা গ্লাসের মাধ্যমে দেখানো হয়েছে, বাট আমরা বড় যত বেশি চাষ করব তত বেশি বীজ আমরা বপন করব। তো তার জন্য আমরা সেই লেভেলের কন্টেনার নেব। আমরা এখানে সিম্পল টেস্টের জন্য একটা গ্লাসের মধ্যে কিছু বীজ আমরা হয়তো দোকান থেকে কিনে এনেছি, তো সেই বীজগুলোকে আমরা টেস্ট করব যে বীজগুলো কোনগুলো ভালো কোনগুলো খারাপ। তো সেইটার জন্য কি করব, একটা গ্লাস বা বিকারের মধ্যে আমরা কি করব, হাফের একটু বেশি জল নিলাম, এবার কিছু পরিমাণ বীজ আমরা সেই গ্লাসের মধ্যে ফেলে দিলাম। দেখতে পাবো যেগুলো ভালো বীজ সেগুলো কি হবে, নিচের দিকে কিন্তু থাকবে। যেগুলো ভালো বীজ সেগুলো ভার আছে একটু রিলেটিভলি, তো সেই জন্য সেই বীজগুলো কোথায় থাকবে, নিচের দিকে থাকবে, ডুবে যাবে। কিন্তু তো এগুলো হচ্ছে গুড বীজ। আর যেগুলো ব্যাড বা এমটি বা ভেতরে ফাঁপা ফুটো কোনো কিছু দিয়ে নষ্ট বীজ আছে, ঠিক আছে, সেগুলো ভেতরে জল ঢুকে গেলে বীজটা হালকা হয়ে যাবে, ফলে কি হবে, বীজগুলো কিন্তু জলে ভাসবে, ডুববে না। তো এই যে উপরে যে বীজগুলো দেখতে পাচ্ছিস এগুলো কিন্তু খারাপ বীজ, সুস্থ বীজ না। এক একটা বীজের এক এক রকম প্রবলেম আছে এখানে। তো সেইখান থেকে আমরা বুঝতে পারবো যে নিচের যে বীজগুলো সেগুলো ভালো বীজ, তাহলে সেগুলোকে আমরা কিন্তু বপন করব। তো এখানে এই সেম জিনিসটাই বলা আছে যে প্রথমে কি করা হবে, একটা গ্লাস বা বিকারে জল অর্ধেক ভর্তি করতে হবে, এক মুঠো গমের বীজ নেওয়া হলো এখানে, ঠিক আছে, নিয়ে জলে ফেলে ভালো করে নাড়তে হবে, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। যেগুলো সংক্রমণযুক্ত বা অন্যান্য কারণে নষ্ট হয়ে যাওয়া বীজ আছে, ঠিক আছে, তার ভেতরটা আমরা কি জানি, তার ভেতরটা ফাঁপা হবে বাজে বীজের, তাই নষ্ট হয়ে যাওয়া যে বীজগুলো সেগুলো কি হবে, হালকা বলে জলে ভেসে থাকবে। আর ভালো বীজ বা সুস্থ বীজ যেগুলো সেগুলো কি হবে, ভারী হওয়ার জন্য জলে ডুবে যাবে। তো সেইখান থেকে আমরা আলাদা করতে পারবো যে এইগুলো হচ্ছে ভালো বীজ, ভালো বা সুস্থ বীজ, আর এইগুলো হচ্ছে আমাদের সংক্রমণযুক্ত বা নষ্ট বীজ। ঠিক আছে, তাহলে আমরা এইগুলোকে সিলেক্ট করব আর এইগুলো কিন্তু বপন করব। এবার এই বীজ বপনটা হবে কি কি যন্ত্রের মাধ্যমে, কোন কোন যন্ত্র আমাদের এখানে হেল্প করবে বীজকে বুনতে, তো সেইটা আমরা দেখে নিই, বা কিভাবে কোন কোন পদ্ধতিতে আমাদের বীজ বপন হয়। তো সেখানে বলছে ফানেল আকৃতির অংশের নিচে তীক্ষ্ণ প্রান্তযুক্ত দুটো বা তিনটে পাইপ লাগানো থাকে। ঠিক আছে, ফানেল আকৃতির এই ছবিটার কথা আপাতত বলছে। তো এই ছবিতে এই যে ফানেলের মতো যে অংশটা আছে, ঠিক আছে, তার নিচে কি আছে, অংশের নিচে তীক্ষ্ণ প্রান্তযুক্ত, এই যে এইগুলো হচ্ছে তীক্ষ্ণ প্রান্ত, হ্যাঁ, এগুলো তীক্ষ্ণ প্রান্ত, সেই তীক্ষ্ণ প্রান্তযুক্ত দু তিনটে পাইপ লাগানো থাকে। এর এই যে এইগুলো, এই পাইপগুলো লাগানো থাকে, আর এগুলো তীক্ষ্ণ প্রান্ত। বীজগুলোকে ওই ফানেলে ভরা হয়, এই ফানেলগুলোতে বীজগুলোকে ভরা হয়। ঠিক আছে, পাইপের তীক্ষ্ণ প্রান্ত মাটি ভেদ করে। এবার এই পাইপের যে তীক্ষ্ণ প্রান্তগুলো আছে এগুলো মাটির ভেতরে ঢুকে যাবে, আর ফানেল থেকে পাইপ বেয়ে বীজগুলো মাটির নিচে গিয়ে পড়বে। এবার এই ফানেল থেকে আস্তে আস্তে করে এক একটা বীজ গিয়ে কি হবে, এর ভেতর দিয়ে গিয়ে নিচে পড়বে, এরকম নিচে পড়বে। বোঝা গেছে? অনেক সময় চাষিরা লাঙলের সঙ্গে, এই যে এইটা লাঙল, যে ছবিটা আমরা তখন দেখছিলাম, হ্যাঁ, মাটি আলগা করতে, তো তার সঙ্গে কি করা হচ্ছে, এই যে কোণের মতো একটা স্ট্রাকচার নেওয়া হয়েছে, শঙ্কুর মতো, এর মধ্যে বীজগুলো ছাড়ে, আর এর যে পাইপটা আছে এই পাইপ দিয়ে বীজগুলো পড়ে, এবং এই লাঙল চষতে চষতে যায়, মাটি আলগা হয়, তার সাথে সাথে বীজগুলো ভেতরে ঢুকে যায়। তো সেই জন্য কি করা হয়, চাষিরা অনেক সময় লাঙলের সঙ্গেই বীজ বোনার উপযোগী এই ফানেলটাকে আর নলটাকে যোগ করে নেয়, ফলে লাঙল দিয়ে চষার ফলে
তৈরি খাতে যে ফাঁকা জায়গা বা যে ভাঁজগুলো তৈরি হলো বা খাত তৈরি হলো, ঠিক আছে, যে ওই মাটি আলগা করতে করতে সেইগুলোতে বীজ আস্তে আস্তে অটোমেটিকভাবে বুনে যায়। তো এই দুই রকম ভাবে বোনা যেতে পারে, খুব সিম্পল ওয়ে এই দুটো, ঠিক আছে। বাট এখন আধুনিক কিছু ওয়ে চলে এসছে, ঠিক আছে, সেটা আমরা পরেরটায় দেখবো। তাহলে এই ছবিটা আশা করি বোঝা গেছে যে এই দুটো যন্ত্রের সাহায্যে আমরা কিভাবে বীজ বুনতে পারি। একটা এইরকম ফাঁপা নল আছে, সেই ফাঁপা নলের মধ্যে আমরা বীজগুলো দিয়ে দিয়েছি, এর তীক্ষ্ণ প্রান্তগুলো আছে, তীক্ষ্ণ প্রান্তগুলো এইরকম মাটি চষতে চষতে যাবে, হ্যাঁ, উপর নিচ করবে মাটিগুলোকে, এবং সেই সময়ের সাথে সাথেই কি হবে, এই নলগুলো দিয়ে এই প্রান্তগুলো দিয়ে ওই বীজগুলো কিন্তু ওই মাটির ভেতরে কিন্তু ঢুকে যাবে। আর আরেকটা করা হয় কি, যে এইখানে এইটা হচ্ছে লাঙল, এইটা লাঙল, এই লাঙলের সাথেই আমি এখানে একটা নল লাগিয়ে দিয়েছি, এই নলের মধ্যে দিয়ে বীজগুলো এরকম ভাবে পড়তে পড়তে যাবে, লাঙল দিয়ে চষবে, তার সাথে সাথে ওই খাতগুলো যেগুলো ফাড়ো তৈরি হবে তার মধ্যে বীজগুলো ঢুকে যেতে থাকে। আর আধুনিক ওয়েতে আমরা সিড ড্রিল মেশিন ইউজ করি, ঠিক আছে, সিড ড্রিল মেশিন ইউজ করি। আমাদের কোনো রকম ভাবে গরুর পেছনে পেছনে দৌড়াতে হবে না, বা ওই যন্ত্রগুলোকে খাপ ছাড়া ইউজ করার দরকার পড়বে না। আমাদের এই যে গাড়ির মতো একটা যন্ত্র আছে, ঠিক আছে, যেটাকে আমরা ড্রিল মেশিন বলে থাকি, যেমন আমরা দেয়াল ফুটো করার ড্রিল মেশিন পাওয়া যায়, সেই রকম ভাবে এরও এই যে এই গাড়িটার পেছনের দিকে ধারালো অংশ থাকে এবং সেইখানে আমাদের পাইপগুলো লাগানো থাকে, এই পাইপগুলোর ভেতরে কিন্তু বীজগুলো থাকে। তো এইগুলো যখন চষতে চষতে যায় তখন এই পাইপগুলো দিয়ে ওই কিছুটা এইটার মতোই, কিন্তু এইটা হচ্ছে ওই এইরকম ভাবে ফেলা হয়, চাষা হয়, চষা হয়, তো এটা একটু প্রবলেম হয়। কিন্তু এইটা এর কিচ্ছু করতে হচ্ছে না, এ শুধু গাড়ি চালাচ্ছে, আর কিছু করতে হচ্ছে না, বাকি কাজ এটা অটোমেটিক করে নিচ্ছে। তো এইটা হচ্ছে ড্রিল মেশিন। তো এখনকার দিনে অবশ্য জমিতে বীজ বোনার জন্য উন্নত বীজ বপন যন্ত্র ব্যবহার করা হয়, তাই না, যেটাকে আমরা সিড ড্রিল মেশিন বলছি। এর সাহায্যে সঠিক দূরত্ব এবং খুব দেখ, এই প্রত্যেকটা যে ধারালো প্রান্ত আছে, প্রত্যেকটার একটা নির্দিষ্ট দূরত্ব আছে, কিন্তু এই ধারালো প্রান্তগুলো এমন নেই যে একটা এইরকম কাছাকাছি আর একটা অনেকটা দূরে, এরকম না, একদম প্রপার একটা ডিস্টেন্স মেনটেন করে এই ধারালো প্রান্তগুলো আছে, এবং এর সাথে ওই নলগুলো লাগানো আছে, বীজগুলো ওই দিক দিয়েই পড়বে। তার কারণে কি হয়, প্রত্যেকটা ধারালো প্রান্ত একটা নির্দিষ্ট দূরত্ব থাকার জন্য নির্দিষ্ট দূরত্বেই কিন্তু বীজগুলো কিন্তু আরামসে পড়ে যায়, ঠিক আছে, এবং গভীরতায় বীজগুলো আরামসে বোনা সম্ভব হয়। বীজ বপন যন্ত্রের সাহায্যে বীজ বোনা হলে বীজগুলো সবসময় মাটি দিয়ে ঢাকা থাকে। তো এই যন্ত্রের সাহায্যে যখন বীজগুলো অটোমেটিকভাবে বুনতে বুনতে যাবে তখন কিন্তু বীজগুলো মাটি দিয়ে ঢাকা থাকবে, কারণ ওপেন অবস্থায় যদি বীজ থাকে সেটা কিন্তু পাখি বা অন্যান্য পতঙ্গরা কিন্তু তুলে নিয়ে চলে যেতে পারে, ঠিক আছে, তো সেই ভয়টা থাকে না, ফলে পাখিরাও আর এই বীজের নাগাল পায় না, তাই না। সময় ও শ্রমের সাশ্রয় হয়, খুব অল্প সময়ের মধ্যেই কাজ হয়, আর বেশি ওই গরুর পেছনে দৌড়ে দৌড়ে ওটা খাটনি প্রচুর হয়, তো সেই ব্যাপারগুলো হয় না এই ক্ষেত্রে। অনেক সময় বীজ বোনার আগে চাষিরা বীজগুলিকে কোনো না কোনো রাসায়নিকে ডুবিয়ে নেয়, ঠিক আছে, ওই বীজগুলোকে কোনো রাসায়নিক পদার্থের মধ্যে ডুবিয়ে নেয়। এর ফলে কি হয়, ওই রাসায়নিক পদার্থগুলো বীজগুলোকে জীবাণু সংক্রমণের হাত থেকেও কিন্তু রক্ষা করতে সাহায্য করে, ঠিক আছে। তো আমরা বীজগুলোকে এই যন্ত্রের মাধ্যমে হোক বা নলের মাধ্যমে হোক, যেভাবেই আমরা বীজগুলোকে বপন করি, সেই বীজ বপন করার আগে চাষিরা মেইনলি আমরা কি করি, যে সেইগুলোকে কিছু রাসায়নিক পদার্থে ডুবিয়ে নিই, এবং সেই রাসায়নিক পদার্থ কি করে, অন্যান্য জীবাণু বা অন্যান্য কোনো কীটপতঙ্গ যদি এসে ওই বীজকে নষ্ট করতে চায় সেইটা কিন্তু সে করতে পারবে না। ধান বা কিছু সবজির যেমন টমেটো, পেঁয়াজ, ঠিক আছে, এই সকলের বীজ প্রথমে বীজ তলায় বোনা হয়, এরপর বীজ তলায় যখন চারা গাছগুলো কিছুটা বড় হয়ে ওঠে তখন কি হয়, তাদের মধ্যে থেকে সুস্থ সবল যে সকল উদ্ভিদগুলো বা ফসলগুলো তৈরি হয়েছে সেগুলোকে আলাদা করা হয়, নীরব চারা গাছগুলোকে আলাদা করা হয়, বেছে নেওয়া হয়, এবং তখন সেগুলোকে আলাদা করে চাষের জমিতে লাগাতে হয়, ফলে উন্নত মানের চারা গাছ বেছে নেওয়া সম্ভব হয়। তাহলে শুধু ডিরেক্ট আমরা বীজগুলোকে বিশাল পরিমাণে জমিতে লাগালাম এইরকম ভাবে সব উদ্ভিদের হয় না, যেমন এখানেই তোরা এক্সাম্পল দেখতে পাচ্ছিস, ধান, টমেটো, পেঁয়াজ, এগুলোকে আগে একটা ছোট জায়গার মধ্যে, ঠিক আছে, বীজতলায় বোনা হয় সেগুলোকে আগে, তারপর সেখান থেকে যখন গাছ বেরোয় সেই গাছের মধ্যে অনেক গাছ দেখা যায় যে দুর্বল, ঠিক আছে, তো সেই দুর্বল গাছগুলোকে বাদ দেওয়া হয়, যেগুলো সবল গাছ সেগুলোকে নেওয়া হয়, নীরব সুস্থ গাছ, ঠিক আছে, খুব উন্নত মানের সেই চারা গাছগুলোকে নেওয়া হয় এবং সেগুলোকে আমরা চাষের জমিতে লাগিয়ে সেগুলো কিন্তু আমরা
গ্রো করাই। তো এইটা হচ্ছে সেই সিড ড্রিল মেশিন, যেটা আধুনিক ওয়েতে কিন্তু খুব সহজে কম পরিশ্রমে খুব সুন্দরভাবে আমাদের বীজ বুনতে সাহায্য করে। তাহলে আজকে আমরা দুটো মেইনলি স্টেপস পড়লাম আমাদের ফসল উৎপাদনের, প্রথম যে দুটো স্টেপস এবং খুব ইম্পর্টেন্ট যে দুটো স্টেপস, সেই দুটো স্টেপস কিন্তু পড়লাম। একটা কি, একটা হচ্ছে আমাদের মাটিকে ঠিকঠাকভাবে তৈরি করতে হবে, তারপর সেই মাটি তৈরি হয়ে যাওয়ার পর আমাদের ভালো ভালো বীজগুলোকে কিন্তু বুনতে হবে, যাতে আমাদের লস না হয়। যে এত খাটছি, এদিকে দেখা যাচ্ছে 50% ফসল আমাদের নষ্ট, কারণ কি, তার বীজগুলো ভালো ছিল না। তো এই ব্যাপারগুলো যাতে না হয়, সেই জন্য আমরা কিন্তু অনেক রকম জিনিস কিন্তু মাথায় রেখে কাজগুলো করব। তো এই দুটো স্টেপস গেছে, এরপর আমাদের সার প্রয়োগ করতে হবে এবং তার সাথে সাথে আমাদের আরো পরপর যে স্টেপসগুলো আছে সেগুলো আমরা পরের দিন দেখব। ঠিক আছে, আজকের হোমওয়ার্কে আমি আলাদা করে কোশ্চেন আনিনি, বাট তোদের আমি কোশ্চেন দিতে চাইবো। সেটা হচ্ছে যেমন রবি ফসল ও খারিফ ফসলের মধ্যে কি পার্থক্য লেখো। ঠিক আছে, এই কোশ্চেনটা লেখার চেষ্টা করবি পার্থক্যের মতো করে। সেকেন্ড পার্ট হচ্ছে বীজ বপনের পূর্বে আমাদের কোন কোন বীজ বপনের আগে আমাদের কোন কোন জিনিস মাথায় রাখা দরকার, যাতে ফসলের ফলন বৃদ্ধি পায়। ঠিক আছে, এই পয়েন্টগুলো লিখবি। 3 নম্বর পয়েন্ট হচ্ছে কিভাবে লাঙলের সাহায্যে ভূমিকর্ষণ ও বীজ বপন সম্ভব হয়। ঠিক আছে, এই 3টে কোশ্চেনই আপাতত প্র্যাকটিস করবি। মোটামুটি 2 মার্কসের এই 3টে কোশ্চেনই 2 মার্কসের হিসাবে তৈরি করবি। ঠিক আছে, এই 3টে কোশ্চেনই 2 মার্কসের হিসাবে তৈরি করবি। এইটাই হচ্ছে আজকের হোমওয়ার্ক। খুব ছোট্ট একটা পার্ট পড়েছি এবং ছোট ছোট করেই পড়বো, আমরা বেশি লেন্দি ভিডিও রাখছি না শুরুর দিকে, যাতে তোরা কোপ আপ করতে পারিস। আর আশা করি বুঝতে অসুবিধা হয়নি, কারণ বইয়ের লাইনগুলোই আনার চেষ্টা করেছি এবং সেগুলোই ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। ছবিগুলোর মাধ্যমে তোরা আশা করি পুরো ব্যাপারটা ভালো করে বুঝতে পেরেছিস। এর পরের দিন আমরা পরের যে 3টে স্টেপ, সেই 3টে স্টেপ কিন্তু দেখব। আর তো কোনো রকম অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাস, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিস, যাতে ভিডিওগুলো তাদেরও হেল্প করে, কারণ ক্লাস 8 নতুন শুরু করা হয়েছে তোরা জানিস। এই ব্যাপারটা একটু সার্কুলেট করে দে, যাতে আমরা আরও তোদের বন্ধু বান্ধব বা পরের বছর যারা আসবে জুনিয়র, তাদের ক্ষেত্রেও হেল্প হয়, যে হ্যাঁ তাদের কাছেও পৌঁছায় যে হ্যাঁ ক্লাস 8-এর প্রিপারেশন ফ্রিতে হচ্ছে। ঠিক আছে, খুব হেল্প করে তাদেরও। আর তোদের সেকেন্ড সামেটিভ এক্সামের আগেও যাতে তোদের পুরো প্রিপারেশনটা খুব সুন্দরভাবে হয়ে যায়, এবং সেটা তো অ্যানুয়াল এক্সামে গিয়ে আরও হবে।
তো সেই ব্যাপারটাও যাতে হেল্প করে, তো তার জন্য কিন্তু ভালো করে দেখতে থাক, হাতে নোটস বানাতে থাক, ঠিক আছে? পুরো ভালো করে আগে বুঝে তারপর নোটস বানাবি, ঠিক আছে? আর যত বেশি কোশ্চেন প্র্যাকটিস করবি তত বেটার। আমরা 5th যে চ্যাপ্টারটা সেটার কিন্তু কোশ্চেন দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে কিন্তু আমরা কোশ্চেন দিয়ে দিচ্ছি অনেকগুলো প্র্যাকটিসের জন্য, সেগুলো ভালো করে প্র্যাকটিস করতে থাক। এটা যেহেতু একটা বড় চ্যাপ্টার, তো পুরোটা কমপ্লিট হওয়ার পর প্রায় 9টা লেকচার হয়ে যাওয়ার পর কিন্তু আমরা সেই অনেকগুলো কোশ্চেন আপলোড করব। তো সেই কোশ্চেনগুলোর বেশি বেশি করে প্র্যাকটিস করতে থাক, তাহলে তোদের এক্সামের আগে যে ফিয়ার বা ভয়টা পাস তোরা, সেটা দূর হবে, প্লাস কনফিডেন্স আসবে, তুই পারছিস, হ্যাঁ একটা টপিক আমি পড়েছি, সেখান থেকে কোনো কোশ্চেন এলে পারছি, এই ব্যাপারটা তোর মধ্যে তৈরি হবে, ঠিক আছে? দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আজকের মতো আসি, টাটা।